এতগুলা নেতা আছে, এতগুলা নেত্রী আওয়ামী লীগের হাসিনার সাথে আছে, তাদের কারো কিছু হলো না। মাঝখান থেকে ভিকটিম হলো কারা? যারা জানে না আওয়ামী লীগের কর্মী। এবং আরেকজনকে জনাবা আইভি রহমান। এখন সেই সমস্ত কর্মীর পরিবার এবং আইভি রহমানের ছেলে পাপন, ওনার অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করা উচিত হাসিনাকে যে তোমরা কেউ মরলা না, কিছু মরলা না, আমাদের আত্মীয় মারা গেল বা আমার মা মারা গেল, এখন আইভি রহমান কেন মারা গেল বা তাকে কেন টার্গেট করে? দেখেন, আইভি রহমানকে কিন্তু হাসিনা কখনো পছন্দ করতেন না। জিল্লুর রহমানকে হয়তো সে পছন্দ না করার কারণ আমরা জানি, একটা কথা চালু আছে যে হাসিনা বাবার সাথে জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের একটা সম্পর্ক ছিল অনেক আগে থেকে। এই যে গ্রেনেড হামলা হলো, সেটাতে অ্যাকচুয়ালি লাভবান কে হলো? সেখানে দিন শেষে কিন্তু লাভবান হলো আওয়ামী লীগ। সে দেখে বাইরের বিশ্ব এবং বাংলাদেশের জনগণকে দেখানোর চেষ্টা করলো যে বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গি হামলা হয় এবং বিরোধী দলের উপরে হয়, সেই জিনিসটা। তো এই যে লাভবান হওয়ার জিনিসটাতে আমরা যদি একটু যাই পিছনে, বাংলাদেশের 53 বছর বা আপনি যদি 66 6 দফা থেকে শুরু করেন, সবসময় কিন্তু ভারত, আমাদের পার্শ্ববর্তী ভারতের একমাত্র বন্ধু ছিল এবং আছে আওয়ামী লীগ। তাদের কাছে কিন্তু এটা ইম্পর্টেন্ট না যে বাংলাদেশের জনগণ, ভারতের লোকজন যতই, কিছু লোকজন যাদের মাথায় এখনো কিছু বুদ্ধি আছে, তারা যতই বলুক না কেন যে না ঠিক আছে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব স্থাপন করো, না, ভারত সবসময় চায়, তারা জানে আওয়ামী লীগ সে যত পপুলার বা আনপপুলার হোক না কেন, আওয়ামী লীগ তাকে যে সুবিধাগুলো দেয় এবং আওয়ামী লীগের দেয়া ন্যারেটিভগুলো বিক্রি করে সে পশ্চিমা বিশ্বের কাছ থেকে যে সুবিধাগুলো নেয়, তার কোনো বিকল্প নাই। তো সবসময় সে আওয়ামী লীগের উপর ডিপেন্ড করেছে এবং চাইছে যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে থাকুক। বাট 90-এর নির্বাচনের পরে যখন দেখা গেল যে যতদিন পর্যন্ত বিএনপি এবং জামায়াতে ইসলামী তাদের মধ্যে একটা বন্ডেজ আছে এবং তারা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এ আছে, ততদিন আওয়ামী লীগের আর ভাত নাই বাংলাদেশে। সেটা আমরা 96-তে দেখলাম, কিন্তু যখন জামাত বিএনপি থেকে দূরে সরে গেল এবং আওয়ামী লীগের সাথে আসলো, তখন কিন্তু আওয়ামী লীগ পাওয়ারে আসলো। আবার 2001 সালে যখন জামাত বিএনপি জোট হলো, তখন কিন্তু আওয়ামী লীগ আবার পড়ে গেল। জিনিসটাতে একটা ফ্যাক্টর ইন্ডিয়া বুঝতে পারলো যে বিএনপি এবং জামায়াত যখন এক থাকে, তখন বাংলাদেশের জনগণ প্রচন্ড স্বস্তি বোধ করে এবং যে ভোটাররা ইনডিসাইসিভ ভোটার, যাদেরকে আমরা বলি যে বাংলাদেশে 26%-এর মতন ভোটার আছে যারা ভোটের রাজনীতিতে চিন্তা করে ভোট দেয় যে ঠিক আছে আমরা এই পার্টিকে একদম চোখ বন্ধ করে দিব, তা না, তারা দেখে যে না ওকে, এবং সেই ভোটটা অ্যাকচুয়ালি বিএনপি জামাত পায়। তো সেই কারণে যখন 2001 সালে এই বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসলো, তারপর থেকে এটা একটা পশ্চিমা বিশ্বের কাছে ভারতের এটা প্রমাণ করাটা খুব দরকার হয়ে গেল যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র। বিএনপি জামাত সরকার তারা জঙ্গিবাদকে লালন করতেছে এবং বিরোধী দল বা আওয়ামী লীগকে দমন করার জন্য তারা তাদের যে সেই জঙ্গিগুলাকে ব্যবহার করে, সেটার জন্য একটা সুযোগ তারা খুঁজতেছিল। যে সুযোগের একটা পার্ট হিসাবে তারা একটা প্ল্যান করে যে এমন কিছু একটা ভয়ঙ্কর কিছু ঘটাতে হবে আওয়ামী লীগের উপর, সেখানে আওয়ামী লীগের লিডারশিপ মানে হাসিনা বা আর কেউ থাকুক কি না থাকুক, ইম্পর্টেন্ট হচ্ছে দেখাতে হবে আওয়ামী লীগ ভিকটিম এবং বিএনপি জামায়াত জঙ্গিদের ব্যবহার করে এই জিনিসটা করতেছে। এটা ছিল তাদের বেসিক অবজেক্টিভ এবং যখন তারা এটাতে সাকসেসফুল হবে, তখন তারা পশ্চিমা বিশ্বকে বলতে পারবে যে দেখো বাংলাদেশকে চালানোর ব্যাপারে আমাদের মাধ্যমে চালাও, আমরাই জানি কিভাবে এখানে জঙ্গিবাদকে দমন করতে হয় এবং কিভাবে তোমাদেরকে সুবিধা দিতে হয় সেটা আমরা দিব। তো এইটা ছিল অ্যাকচুয়ালি ভারত এবং ভারতের রর একটা প্ল্যান, যেটা আমরা এখন জানতে পারি। এখন প্রশ্ন আসছে যে আমি যে কথাগুলো বলতেছি সেটার পিছনের ভিত্তি কতটুকু। তো আমরা যদি দেখি যে অ্যাকচুয়ালি কিভাবে জিনিসটা হয়েছিল, এই গ্রেনেড হামলা 21শে আগস্ট যখন হয়, তার প্রায় বছরখানেক আগে থেকেই বাংলাদেশে একটা ভালো অপারেটিং সিস্টেম চালু করে, যেখানে তার যেই এজেন্ট বা অ্যাসেটস আছে তারা হায়ার করা শুরু করে বিভিন্ন ধরনের আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী লোকদেরকে বা দলকে। এরা কিন্তু ধরেন আমরা বিভিন্ন এলাকা ভিত্তিক, আমরা অনেকে, আমি এই সন্ত্রাসীদের আমরা জানি, আপনারা জানেন যে 23 শীর্ষ সন্ত্রাসীকে 4-10 শীর্ষ সন্ত্রাসী, তাদেরকে তারা পিক করে এবং তাদেরকে পিক করে যখন মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আসে, কলকাতায় 2003 সালের অক্টোবরে একটা মিটিং হয়, যেখানে আমরা যে সন্ত্রাসী বলতে যাদের বুঝি সেই ধরনের সবাই জড়ো হয়, মানে হেভি ওয়েট 10-12 জনকে তারা কলকাতায় মিটিংয়ে নিয়ে
জিনিসটা বলে যে আমরা অস্ত্র দিব, যা যা কিছু দরকার হয় ইনফরমেশন এবং অন্যান্য কিছু দিব, তোমাদেরকে এই ধরনের কিছু একটা করতে হবে। এবং সেই মিটিং এ সারপ্রাইজিংলি আওয়ামী লীগের মধ্যম সারির 3 জন নেতা উপস্থিত ছিল। তারা তখন ছিল মধ্যম সারির, বা পরবর্তীতে তারা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতা হয়ে যায়। সো 2003 সালের অক্টোবরে সেই মিটিং এ মোটামুটি যখন একটা প্ল্যান সেট হয় যে অস্ত্র, গোলাবারুদ যা কিছু দরকার সেটা ভারত দিবে, কাদেরকে দিবে? বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো, যেটা বলা হয় আলটিমেটলি যে ইসলামী জঙ্গিবাদ বা হুজুররা এটা করছে, ওই ধরনের কিছু না। তারা দেয় রাস্তার সন্ত্রাসী বা আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী আমরা যাদেরকে বলি বাংলাদেশে ছিল তখন, তাদেরকে। এবং এই কাজটা কোঅর্ডিনেট করা হয় র এর মাধ্যমে। তাদেরকে 2003 সালের অক্টোবরের পর থেকেই তাদের কাছে বেশ কিছু অস্ত্র এবং গোলাবারুদ পাঠানো হয়। যে আমরা বলি যে 2004 সালের 1 এপ্রিল যে 10 ট্রাক অস্ত্র বা 10 ট্রাক আর্মস হল, যেটা খুব সারা জাগানো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নাথিং সেপারেট। এবং আমরা অ্যাকচুয়ালি যদি পরে কোনো অনুষ্ঠানে সেটা বলতে পারি, আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবো যে 10 ট্রাক অস্ত্র বাংলাদেশ সরকার, ডিজিএফআই এরা কেউ আনে নাই। ইন্ডিয়া তার সীমান্ত রেখে চায়না এবং মিয়ানমার বর্ডারে তাদের যে সন্ত্রাসীকে লালন করে তারা সেই সব দেশের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে, তাদের জন্য অ্যাকচুয়ালি অস্ত্র বা গোলাবারুদ সেগুলা নিত এই পোর্ট ব্যবহার করে। একটা সহজ চিন্তায় বলে যে ডিজিএফআই বা আর কেউ যদি অস্ত্র নিয়ে যায়, তারা কিন্তু সেই পরিমাণে, ডিজিএফআই একটা লোককে ক্যারি করার সময় সেই পরিমাণে সচেতন থাকে যে সেটা যেন পাবলিক একটা nuisance ক্রিয়েট না করে। আর 10 ট্রাক অস্ত্র আসতেছে এবং সেই জিনিসটা হঠাৎ করে পুলিশের 2 জন এসআই ধরে ফেলবে, এগুলা হচ্ছে, সেটাতে আমি একটু পরে দেখাবো। বাট যেটা হয় 2003 সালের নভেম্বরে, 29 নভেম্বর তারিখে কিন্তু কুড়িলে বেশ কয়েকজন সন্ত্রাসী, এবং তারাও আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী, যারা অ্যাকচুয়ালি পরবর্তীতে গ্রেনেড হামলার সাথে তাদের নাম ছিল, জি, এই যে কুড়িলে অস্ত্র পাওয়া যায়, সেখানে কি পাওয়া যায়? 20টা গ্রেনেড। আপনি চিন্তা করলে দেখবেন কিন্তু আবার আমরা বিভিন্ন সময় পরবর্তীতে বক্তব্যে জানতে পারি যে 2004 সালের আগস্ট মাসেও কিন্তু 20টা গ্রেনেডই ব্যবহার করা হয়েছিল এবং বেশ কিছু AK-47 ব্যবহার করা হয়েছিল। আর তার 9 মাস আগে কিন্তু কুড়িলে ঠিক 20টা গ্রেনেড পাওয়া গেছিল, 4টা অ্যাসল্ট রাইফেল পাওয়া গেছিল, বিভিন্ন বিস্ফোরক পাওয়া গেছিল, অজস্র গুলি পাওয়া গেছিল, এবং সেখানে একটা এনকাউন্টারের মতন হয় যেখানে 2 জন সন্ত্রাসী আহত হয়। দেখেন, এবং এইটা কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের এবং অন্যান্য অনেক ক্যাশে বা অস্ত্র জমা রাখার জিনিসটা র যেটা করে, তারা যে অস্ত্রগুলাকে তাদের উত্তর পূর্বাঞ্চলের সন্ত্রাসী যাদেরকে তারা পালতো, যাদের অস্ত্র তারা বাংলাদেশ থেকেই বিভিন্নভাবে নিয়ে যায়, তো সেখান থেকে বিভিন্ন ক্যাশে করে দেয়া থাকতো। তো তাদের প্যাকেটটা এমন ছিল, 20টা গ্রেনেড থাকবে, 4-5টা অ্যাসল্ট রাইফেল থাকবে এবং প্রচুর পরিমাণে অ্যামুনিশন থাকবে। এই ধরনের বিভিন্ন ক্যাশে বা গুপ্ত ভান্ডারের মধ্যে তারা বিভিন্ন দেশে, বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন সন্ত্রাসীদের জন্য তারা সেটা রেখে দিত যখন সেটা ব্যবহার করা যায়। এবং আমি যে রর ব্যাপারে বা ভারতের ব্যাপারে বলতেছি, আমি পরে আপনাকে একটা একজনের ভারতের এক জেনারেলের বক্তব্য আমি রেফার করবো, যেখানে এই জিনিসটা পরিষ্কার। তো আমরা তাহলে দেখতে পারি যে 2003 সালে 21 আগস্ট গ্রেনেড হামলার 9 মাস আগে অ্যাকচুয়ালি একই পরিমাণে একই ধরনের গ্রেনেড এবং অস্ত্র পাওয়া গেছিল। বাট পরবর্তীতে 2008 এবং 9 সালে যখন তদন্ত করা হয়, যখন বিএনপি, বিভিন্ন জামাত এবং বিভিন্ন ইসলামিক দলকে বা আকাশ থেকে ধরে আনা কিছু ইসলামী জঙ্গি দলকে এই ঘটনার সাথে জড়ানো হয়, তখন কিন্তু লোকে কেউ বা আমাদের মিডিয়া কিন্তু ইচ্ছা করলে ট্রেস ব্যাক করে বলতে পারতো যে দেখো তোমরা তাদেরকে জড়াইতেছো কেন। বিএনপি আমলে যে তদন্ত, যেটাতে তারা এই যে সন্ত্রাসী জজ মিয়া থেকে শুরু করে জয় বা মোল্লা মাসুদ অথবা মুকুল, যাদেরকে এটার সাথে ইনভলভ করে একটা তদন্ত আগাইতেছিল, সেই দিকে আগাইলে তো তুমি মিলাইতে পারবা যে হ্যাঁ 2003 সালে নভেম্বরে অ্যাকচুয়ালি একই পরিমাণে অস্ত্র এবং অন্যান্য পাওয়া গেছিল একটা জায়গায়, যেটা পুলিশ উদ্ধার করছিল। তো সেই দিকে কিন্তু আওয়ামী লীগ বা মিডিয়া কেউ হাঁটে নাই এবং সেটা নিয়ে খোঁজ খবর করে নাই। তো যাই হোক, এইভাবে ইন্ডিয়া যেই সন্ত্রাসী দলকে, বাংলাদেশেরই লোকজন তারা, বাট ইন্ডিয়ান স্পন্সর, র তাদেরকে বিভিন্নভাবে প্ল্যানিং এবং গাইডলাইন এবং অস্ত্র সরবরাহ করে, তারাই অ্যাকচুয়ালি 21 আগস্টের গ্রেনেড হামলাটা করে। এবং এটার সাথে আওয়ামী লীগের যে অংশটা ছিল, তারা শেখ হাসিনাকে শেষ মুহূর্তে জানায়। এখন আপনি বলবেন যে হাসিনা তো আসলে আমরা সবাই জানি খুবই ভীতু,
যে পালায় যাওয়া হাসিনা সে কিভাবে এই ধরনের একটার সাথে ইনভলভ হলো। হাসিনাকে অ্যাকচুয়ালি তারা বলছিল, যারা এটা প্ল্যানিং আওয়ামী লীগের মধ্যে থেকে ছিল, যে মঞ্চ বা তার আশপাশে কোনো কিছু হবে না, রাইফেল দিয়ে কিছু ফায়ার করা হবে, কিছু বোমা পড়বে, বাট আমাদের কিছু লোক মারা যাবে। দেখবেন আপনি কিন্তু ৭৫-এর পর থেকে যত জায়গায় বিভিন্ন হামলা বা কিছু হয়েছে সবকিছুর নাকি টার্গেট হাসিনা। ওই ধরনের বিভিন্ন ভাবে মুফতি হান্নান থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ বিভিন্ন সময় আসে। তো হাসিনা ভাবছে ঠিক আছে, চিটাগাঙ্গে যেমন হয়েছিল তেমনই হয়তো একটা হবে হামলা, বাট আওয়ামী লীগের ভিকটিম ইমেজটা বাড়বে আর বিএনপি জামাতকে সেপারেট জঙ্গি লালনকারী হিসাবে ব্লেম করা যাবে দেশের মধ্যে এবং দেশের বাইরে। তো হাসিনাও সেটাতে এগ্রি করে এবং আপনি টাইমিংটা দেখবেন এবং সমস্ত কিছু দেখবেন, আওয়ামী লীগের সমস্ত কেন্দ্রীয় নেতা সেই জনসভাতে ছিল এবং জনসভাটা আপনি যেটা বললেন সেটাকে শিফট করে নিয়ে আসা হয় গুলিস্তানে, তাদের পার্টি অফিসের সামনে। সেটা হাসিনাই জিদ ধরে সেটা করে, বিকজ তাকে বোঝানো হয়েছিল যে এই জিনিসটা ওইসব জায়গায় করলে সম্ভব না, জিনিসটা এই নাটকটা করা। তো নাটকটা করতে হলে এইভাবে করতে হবে, লোকজন পালাবে এবং আশপাশের বিল্ডিং এর ছাদগুলো ব্যবহার করে সেটা করা হবে। তো এতগুলা নেতা আছে, এতগুলা নেত্রী আওয়ামী লীগের হাসিনার সাথে আছে, তাদের কারো কিছু হলো না। মাঝখান থেকে ভিকটিম হলো কারা? যারা জানে না আওয়ামী লীগের কর্মী, এবং আরেকজনকে জনাবা আইভি রহমান। এখন সেই সমস্ত কর্মীর পরিবার এবং আইভি রহমানের ছেলে পাপন, ওনার অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করা উচিত হাসিনাকে যে তোমরা কেউ মরলা না, কিছু মরলা না, আমাদের আত্মীয় মারা গেল বা আমার মা মারা গেল, এখন আইভি রহমান কেন মারা গেল বা তাকে কেন টার্গেট করলো? দেখেন, আইভি রহমানকে কিন্তু হাসিনা কখনো পছন্দ করতেন না। জিল্লুর রহমানকে হয়তো সে পছন্দ না করার কারণ আমরা জানি, একটা কথা চালু আছে যে হাসিনার বাবার সাথে জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের একটা সম্পর্ক ছিল অনেক আগে থেকে, যেটা হাসিনা বা হাসিনার মা পছন্দ করতো না। সেই কারণে কিন্তু আইভি রহমান চলে যাওয়া হাসিনা বরঞ্চ খুশি। এবং এইখানে যারা কর্মী মারা গেল আরো সব মিলাই ২৪ জন। তো যখন এটা হলো, সাথে সাথে রড প্রোটেকশনে তারা কিন্তু আবার আন্ডারগ্রাউন্ডে চলে গেল, যে সন্ত্রাসীরা এটা করছিল। এখন হাসিনার তো টার্গেট এখানে অ্যাচিভ হয়ে গেছে, যে এইখানে বিভিন্ন ধরনের যত ধরনের মিডিয়া থেকে শুরু করা হোক, আওয়ামী লীগের পালিত মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া, সব জায়গাতে জিনিসটা আসছে যে জঙ্গি হামলা হয়েছে, গ্রেনেড হামলা হাসিনার জনসভায়। এই জিনিসটা কোঅর্ডিনেশন আবার হাসিনাকে তখনকার সময় হাসিনার যেই বডিগার্ড বা সিকিউরিটি অ্যাডভাইজার ছিল, যে তৎকালীন মেজর জেনারেল তারেক সিদ্দিকী, সে কিন্তু এই কোঅর্ডিনেশনে রয়ের সাথে ছিল। এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে তারেক সিদ্দিকী শুধু একমাত্র, তার তো হাসিনার পাশে থাকবার কথা, হাসিনা মঞ্চে আছে, তার পাশে থাকবে তার চিফ অফ সিকিউরিটি, বাট সে কিন্তু দূরে ছিল, হ্যাঁ, ১৫০ গজ দূরে ছিল সে। এই সমস্ত নেতা ছিল, কারো কিছু হয় নাই। হাসিনা বলে তার নাকি কানে শুনতে বন্ধ হয়ে গেছে। তারপরে এই দেখেন, মানে হাসিনার গাড়ির পেছনে তারেক সিদ্দিকী দাঁড়ায় আছে, আপনি খেয়াল করেন। হ্যাঁ, এবং তারেক সিদ্দিকী পরে মানে ক্লেম করে যে তার পায়ে নাকি 4টা গ্রেনেডের স্প্লিন্টার ঢুকে আছে। আমি আপনাকে এতটুকু বলি, এটা মানে এতটাই হাস্যকর। 5টা কেন, একটা গ্রেনেডের স্প্লিন্টার যার শরীরে ঢুকে থাকে, সে যন্ত্রণা, কারণ সেটা গ্যাংগ্রিনের রূপ নেয়, সেটা গ্যাংগ্রিনের রূপ নেয়, ওই ধরনের কিছুই না। তার এমনি ওই হাত বোমার থেকে কোনো কিছু ছুটে লাগতে পারে। 5টা গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে কেউ, সে যে এখনো পায়ে হেঁটে চলে, সেটা কোনোভাবেই সে পা অ্যাম্পিউট করে দেওয়ার কথা তাও। আবার দেখেন কিন্তু যেই গাড়িটাকে তারা বললো যে ঠিক আছে, বোমা হামলার পরে, গ্রেনেড হামলার পরে, হাসিনা বেঁচে যাওয়ার পরে সেখানে সেই গাড়ির উপরে ৫-৬ রাউন্ড গুলি করা হয়েছিল। বাট আপনারা কিন্তু জানেন যে যখন এফবিআই এবং ইন্টারপোলের তদন্ত দল, তৎকালীন বিএনপি সরকার যখন তাদেরকে ইনভাইট করে আনলো, তার আগে কিন্তু তারা করলো কি, এই গাড়িটাকে তারা রহস্যজনকভাবে পুরাই দিল সম্পূর্ণ। এখন একটা কিন্তু একটা বড় আলামত ছিল, যেখানে বলা হচ্ছে যে সেই গাড়িতে এইভাবে গুলি করা হয়েছিল। এখন সেগুলো মিলিটারি গ্রেড গুলি ছিল নাকি নিজেদের আলাদা প্রাইভেট আর্মস বা অ্যামিনেশন ব্যবহার করে গুলি করা হয়েছিল, সেটা প্রমাণ কিন্তু যে এফবিআই বা ইভেন বাংলাদেশের সিআইডিও সেটা ব্যালিস্টিক চার্জ দেখে বলতে পারে যে অ্যাকচুয়ালি এটা কিসের গুলি ছিল, কিন্তু তারা ইচ্ছা করে সেই গাড়িটা পুরাই দিয়েছে কিন্তু না। এবং এই সুমন ভাই, এই অভিযোগটা করার পরে মার্সিডিজ বেঞ্জ তারা এই অভিযোগটা নিয়ে তারা বলেছিল যে যদি তুমি দাবি করো যে গুলিতে মানে অনেক গ্রিল মেশিন দিয়ে, মানে এটা পরে আমরা যেটা জেনেছিলাম আর কি, গ্রিল মেশিন দিয়ে তারা কিছু দাগ ফলানোর চেষ্টা, হালকা